আমি বিশ্বজিৎ নস্কর। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য দশম শ্রেণীর বাংলার একটি গল্প জ্ঞানচক্ষু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আমি প্রথমে তোমাদের জ্ঞানচক্ষুর বিষয়বস্তুটা সংক্ষেপে বলে দিচ্ছি, তারপর আমি প্রত্যেকটা লাইনের বিস্তারিত মানে সমেত বুঝিয়ে দেব। দেখো, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। তাহলে এই গল্পটির নামকরণ কেন জ্ঞানচক্ষু করা হলো, বা এই জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী? এই জ্ঞানচক্ষু শব্দের অর্থ এখানে লেখিকা গল্পের মধ্যে বোঝাতে চেয়েছে যে মূল চরিত্র রয়েছে সেই চরিত্রের যে ভুল বা কোনো কাজের থেকে শিক্ষা নিয়ে নিজের মধ্যে যে জ্ঞানের উপলব্ধি হয়েছে, সেই জ্ঞানের উপলব্ধির যে অনুভূতি, সেটার উপর ভিত্তি করেই লেখিকা নামকরণ করেছেন জ্ঞানচক্ষু। এখানে নিজের জ্ঞানের যে প্রকাশ বা বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশকে লেখিকা জ্ঞানচক্ষু বলে উল্লেখ করেছে। দেখো, এখানে এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তপন। তাহলে এই তপনের লেখক সম্পর্কে, মানে তপন ছিলেন লেখক হওয়ার একটা স্বপ্ন ছিল। এই তপনের লেখক হওয়া সম্পর্কে একটা ভুল ধারণা তার মধ্যে জন্মেছিল। কীরকম? যে লেখক মানে সাধারণ আর পাঁচটা মানুষের মতো না, সে হচ্ছে অন্য জগতের মানুষ। কিন্তু সময় বিশেষত তার ছোট মাসির সাথে একজন মানুষের বিবাহ হয়। সেই বিবাহতে তপন উপস্থিত থাকে। দেখে যে মানুষটার সাথে তার ছোট মাসির বিবাহ হয়েছিল তিনি পেশায় একজন লেখক, এবং তার লেখা বহু পত্রিকায় এবং বহু বই প্রকাশিত হয়েছে। সেই সম্পর্কে লেখক সম্পর্কে যে ধারণা ছিল, তার ছোট মেসোকে দেখার পর তপনের সেই ধারণাটি ভেঙে যায় এবং তপন বুঝতে পারে যে তার আর লেখক হতে কোনো বাধা নেই। পরবর্তীকালে তপন একটি গল্প লেখে। সেই গল্পটি লেখার পর সেই গল্পটি তার ছোট মাসি তার ছোট মেসোকে দেখায়। এখানে একটি বিশেষত্ব আছে কি, যে স্বাভাবিকভাবেই যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ের মূল্য সহজেই বুঝতে পারে। তেমনিভাবে তপন বুঝেছিল যে আমার লেখা একজন লেখকই বুঝতে পারবে। কেন? কারণ সে যে গল্পটি লিখেছে সেই গল্পটি লেখক ছাড়া কেউ বুঝতেই পারবে না যে তার গল্পটি সঠিক কিনা। তাই তার ছোট মাসি সেই গল্পটি তার ছোট মেসোকে দেখায়, এবং ছোট মেসো খুব আনন্দের সহিত বলে যে তোমার লেখাটা কিছু কারেকশান করে দিলেই লেখাটা পত্রিকায় বা ছাপানো যেতে পারে। পরবর্তীকালে দেখা যায় তপনের সেই গল্পটি নিয়ে তার ছোট মেসো চলে যায়, এবং গল্পের শেষে দেখা যায় লেখা পত্রিকা তো ছাপাই হলো, কিন্তু যে লেখাটা ছাপা হয়েছিল তপনের কাছে অচেনা বলে মনে হয়েছিল। কেন? এর একটু বিস্তারিত বলি। যে তার লেখা বা সে যে বিষয়টা লিখেছিল তার ছোট মেসো পাকা হাতে সেই লেখার সম্পূর্ণ পাল্টে দিয়ে নিজস্ব কায়দা কানুন ফলো করে সেখানে যে বিশেষত্ব লেখা পত্রিকা ছাপা হয়েছিল সেটা তপনের কখনোই পছন্দ হয়নি, এবং একটা সময় গিয়ে তাকে যখন পড়তে বলা হয় সে পড়তে পারেনি। কারণ সে ভেবেছিল এখানে তপন কোথায় বা আমি কোথায়। এই বিষয়টাকে ভাবতে গিয়ে দেখে যে সে তার লেখার মধ্য থেকে নিজে কোথাও হারিয়ে গেছে। তাই সেখান থেকে সে উপলব্ধি করে যে তার লেখা কখনো আর অন্য কাউকে দেবে না, সে নিজে তার লেখা ছাপানোর জন্য দেবে। তাহলে এই বিষয় সম্পর্কে তার জ্ঞানের একটা উপলব্ধি হলো যে আমার লেখা আমি নিজেই তাকে ছাপা দেব। তাই এখানে এই যে তপনের যে জ্ঞানের যে উন্মুক্ত হওয়া বা জ্ঞান সম্পর্কে যে উপলব্ধি হওয়া, এই উপলব্ধিটার জন্যেই এই গল্পের নামকরণ করা হয়েছে কি, জ্ঞানচক্ষু। এবার দেখো, এই গল্পটা যদি আমি তোমাদের বিষয়বস্তু না বলি তাহলে গল্পের শুরুটা কিন্তু বুঝতে পারবে না। দেখো, এবার আমি শুরু করছি, ভালো করে খেয়াল দেখো, ভালো করে বলবো, প্রত্যেকটা লাইন তোমরা ফলো করবে। যে লাইনগুলো আমি তোমাদেরকে মার্ক করে দেব সেই লাইনগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। যেখানে বুঝতে না পারবে তোমরা আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব ওই বিষয়বস্তুটাকে আরেকবার তোমাদের কাছে বলার জন্য। দেখো, আমি শুরু করছি।
কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাহলে এই বিষয়ের প্রসঙ্গে বলি, তাহলে কোন বিষয়টা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হলো। তাহলে গল্পের শুরুটা একটা চিহ্ন দিয়েছে, হঠাৎই গল্পটা কিন্তু শুরু হচ্ছে। কি শুরু হলো? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর। দেখো এখানে লাইনটা শুরু হচ্ছে কোথা দিয়ে, যে এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে? তাহলে কোন কথা শুনে বলতে, যে নতুন মেসোমশাই, অর্থাৎ আমি একটু আগেই বললাম যে তার ছোট মাসির বিবাহ হয়েছিল যে ব্যক্তির সাথে, তিনি ছিলেন একজন পেশায় লেখক। তাহলে এখানে নতুন মেসোমশাই মানে কি? ছোট মাসির সাথে যার বিবাহ হয়েছিল সেই হচ্ছে নতুন মেসোমশাই। কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? তাকে এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, যে তপন, এখানে একটা আন্ডারলাইন করে রাখবে প্রত্যেকে, যে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তাই কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাস, যে যখন সে শুনলো যে নতুন মেসোমশাই মানে যার সঙ্গে তার ছোট মাসির বিবাহ হয়েছে তিনি একজন লেখক এবং তিনি বই লেখেন, আর সেই সব বই নাকি ছাপাও হয় এবং অনেক বই ছাপা হয়েছে মেশোর। তাহলে এই কথাটা শুনে তপনের চোখ যেন মার্বেল হয়ে গেল। পরের লাইনে কি বলছে দেখো, বলছে তার মানে নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। কে বলছে? এখানে তপন বলছে জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কেন? আমি একটু আগেই বলেছি, তপনের লেখক সম্পর্কে একটা অন্য ধারণা ছিল, যে লেখক মানে এই জগতের মানুষ না, সে কোনো অন্য জগতের মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের মতো খায় না, ঘুমোয় না, সে একটা অন্য জগতের মানুষ। তাই সে যখন শুনলো যে তার নতুন মেসোমশাই একজন লেখক, সে এই কথাটা শুনেই কেমন যেন একটু অবাক হয়ে গেল, এবং চোখগুলো একদম অবাক হয়ে গেলে যেমন লাগে মার্বেলের মতো লাগছিল। তখনই সে ভাবছে যে আমার বাবা, ছোট কাকা, ছোট মামার মতো তিনিও একজন সাধারণ মানুষ। দেখো পরের লাইনে বলছে, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। তখন কিন্তু তপনের মধ্যে জ্ঞানের উপলব্ধি হলো, যে না, লেখক এখানে অন্য জগতের মানুষ না, আমাদের মতো আরও 5টা সাধারণ মানুষের মতো, আমার বাবা, কাকা, মামা সবার মতো একজন হচ্ছে সাধারণ মানুষ। তাহলে পরের লাইনে কি বলছে দেখো, আশ্চর্য, কোথাও কিছু ওলট পালট নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়া দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমান। মানে সমস্ত বিস্তারিত আলোচনা আর কি তপন বলছে এখানে, যে তো সাধারণ মানুষের মতো প্রত্যেকেই যেমন খায়, ঘুমায়, সিগারেট খান, প্রত্যেকটা কাজই তো একই রকম। হ্যাঁ, সেই যে কাজ থেকে যেহেতু নতুন মেসোমশাইকে দেখছে, তাই তার মনের মধ্যে একটা উপলব্ধি হচ্ছে, যে না, এ তো সবই তো আমাদের সাধারণ মানুষের মতো, এর মধ্যে তো বিশেষ ধরনের কিছু দেখতে পাচ্ছি না। লেখক মানে আমাদের মতো সাধারণ একজন মানুষ। অনলাইনে কি বলছে, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে গুজে। খালি মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন। দেখো গল্পটা শুরু হচ্ছে এখান দিয়ে, যে মামার বাড়িতেই বিয়ে লোক উপলক্ষে এসেছিল তপন, আর ছুটি আছেই বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও কি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন বেশ কয়েকদিন। তাই অহরই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। ভালো করে লাইনটাকে খেয়াল করো, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তাহলে কি বলছে, তপনের মধ্যে একটা ধারণা রয়েছে, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া কোনো জীব নয়, আমাদের মতো একজন সাধারণ মানুষ। তবে তপনেরই লেখক হতে বাধা কই? তাহলে তপন তখন মনে ভাবছে, তাহলে তপনের লেখক হতে বাধা কি? তাহলে তপনও লেখক হতে পারে। আর বলছি, মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। মানে কি? দিনের বেলা ঘুমোচ্ছিলেন। হ্যাঁ, ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, আর ছোটো মাসিও সেই দিকে যাচ্ছিল। তখন অবশ্য না প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা?
ততক্ষণে তো গল্প ছোটো মেশোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে দেয়। কার? ছোটো মেশোর। আর তপনের লেখাটা তার মাসি নিয়ে যাচ্ছিল ছোটো মেশোকে দেখানোর জন্য, তপনের লেখা গল্পটা। তাহলে দেখো এখানে ছোটো মেশো তখন এসে ঘুমাচ্ছিল, এই বিষয় সম্পর্কে কিছুই জানতো না। তাহলে ছোটো মাসি তপনের লেখা গল্পটা ছোটো মেশোকে দিচ্ছে। আর বলছে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে বেশ পুলকিত হয়। কেন? কারণ সে ভাবছে আমার লেখা, একমাত্র লেখক মানে সে বুঝতে পারবে যে আমার লেখা কতটা ঠিক বা কতটা ভুল বা নির্ভুল কিনা, সেটা কিন্তু বুঝতে পারবে। তাই এখানে লাইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখো বলছে মুখে করলেও কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলেই নতুন মেসোমশাই বুঝবে। এখানে একটা তত্ত্ব দিয়েছে, দেখো রত্নের মূল্য জহুরির কাছে। তাহলে এই লাইনটা তাৎপর্য কি দাঁড়ালো? যেমন যেমন করে একটা রত্ন সে হিরে না কাঁচ বা সোনা না অন্য কোনো ধাতু, সেই বিষয় একজন দক্ষ মানুষ বুঝতে পারে বা স্বর্ণকার বুঝতে পারবে যে সেটা সোনা কিনা হিরে কিনা। তাহলে যেমন একজন জহুরি বুঝতে পারে কোনটা রত্ন আর কোনটা রত্ন নয়, তেমনি একজন লেখকই বুঝতে পারবে যে এই লেখাটা লেখার যোগ্য কিনা বা পড়ার যোগ্য কিনা বা ছাপার যোগ্য কিনা। তাহলে দেখো এর লেখাটা যেমন লেখকই বুঝতে পারবে, তেমনি একটা রত্নের মূল্য জহুরি বুঝতে পারবে। তাহলে এই লাইনটা যদি তোমাদেরকে দেওয়া হয় যে রত্নের মূল্য জহুরির কাছে, বহুবার এই প্রশ্ন এসেছে যে এই লাইনটার তাৎপর্য কি, রত্নের মূল্য জহুরির কাছে এই লাইনটার তাৎপর্য কি। এখানে একটা খুব বিশেষ বিষয় আছে। রত্নের মূল্য মানে কি? রত্ন কারা চিনতে পারে? স্বাভাবিকভাবে জহুরিরা চিনতে পারবে যে কোনটা আসল আর কোনটা নকল। তেমনিভাবেই গল্পে কি তপনের লেখার মূল্যটা কে বুঝতে পারবে? তার ছোট মেশোই একমাত্র বুঝতে পারবে। যদি তার ছোট মেশো এটা বুঝতে না পারে তাহলে আলাদা কথা, কিন্তু ছোট মেশো যেহেতু লেখক তাই তার ছোট মেশো এই কথাটা বুঝতে পারবে। আর যেমন রত্নের মূল্য জহুরি বুঝতে পারে, তাই তার তপনের মনে হয়েছিল তার লেখার মূল্যটা কে বুঝতে পারবে? তার ছোট মেশো বুঝতে পারবে। এইবার দেখো পরের লাইনে কি বলছে। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে। বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন, তপন তোমার গল্প দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। কাকে বলছে? তপনকে বলছে, ভালো করে মাথায় রাখবে কথাটা। তারপরে কি বলছে? তপন প্রথমটা ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, লাইনটা ভালো করে আন্ডারলাইন করবে। তাহলে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, তাহলে মেশোর কোন কাজটা উপযুক্ত হবে? যে তার লেখাটা ছাপিয়ে দেওয়া। কেন? কারণ তার লেখাটা ছাপার উপযুক্ত। মেশো বলছে যে কিছুটা কারেকশন করে দিলেই তোমার লেখাটা ছাপানো যেতে পারে। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। ব্যাস। পরের দেখো পরের লাইনে কি বলছে। পরের লাইনে বলছে যে বিকেলে চায়ের টেবিলে কথা ওঠে। হ্যাঁ, তপনের হাত আছে। হ্যাঁ, বলছে, কিন্তু মেশো বলেন, না না আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়েই বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়েই লিখেছে, এটা খুব ভালো ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। বিহ্বল দৃষ্টিতে মানে অবাক হয়ে, যে আমার লেখা সত্যি ভালো হয়েছে, আমার লেখা সত্যি ছাপা যেতে পারে। এই বিষয়টা ভাবতে ভাবতে তপন একটি অবাক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে থাকে। তারপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে এই কথাটা ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এমন বস্তা বস্তা পড়েছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমন সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে
জানলো সেটা। তাহলে কি শুধুই যে এই এতটাই যে তার লেখা গল্প সবাই পড়তে পারে বা তাদের যে এত সহজ, শুধু এটাই জানা ছিল না যে সহজেই মানুষ লিখতে পারে, নতুন মেশোকে দেখে সে কিন্তু সেটা বুঝতে পারে। তারপরে দেখো পরের লাইনে কি বলছি, তবে আর পায় কে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েনি, আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এখানে একাসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন, এই একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে খেয়াল করো, লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কী ব্যাপার, মানে এই গল্পটা লেখার পর তপন যখন গল্পটি পড়ছে নিজেই নিজের মধ্যে যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো। তাহলে কেন তপনের কাঁটা দিয়ে উঠছে, দেখো পরের লাইনে বলছে, দেখো এ তো সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, নিজের মনের ভূতি, মানে তপনের নিজের মনের অনুভূতি সে কিন্তু প্রকাশ করছে। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুমড়ি দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বলে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। বলে তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস যে, কোনোখানে থেকেই টুকলিফাই করিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপেছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখায়, কিন্তু বেশ তো, রোজ তোর মেসোমশাইকেই দেখায়, কিন্তু গেলেন তো গেলেনই, যে কোথায় গল্পের এই আট ষাট ছাপা রোগ করে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। বিষয়টা হচ্ছে যে সে গল্পটা, তার গল্পটা নিয়ে গেল ছোটো মেসো, কিন্তু সে গল্পটার জন্যে হাঁ করে বসে আছে, কবে তার ছোটো মেসো গল্পটা ছাপিয়ে দেবে, কবে তার গল্পটা আসবে, এই সমস্ত বিষয়কে নিয়ে ভাবতে ভাবতে তপন কোথাও মাঝে মধ্যে হারিয়ে যায়, আর সারাক্ষণ ধরে বসে থাকে বাড়িতে চলে আসার পরেও সেই গল্পর বিষয়টাকে নিয়ে। আমি এর পরের পাঠে তোমাদের পরের অংশটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব, ভালো করে এই পাঠটাকে বুঝে নাও, পরের পাঠটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেব। তাই আমাদের সঙ্গে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে, আর আমাদের সাথে থাকবে, নোটিফিকেশানে অল নোটিফিকেশান অন করে রাখবে, সঙ্গে সঙ্গে তোমরা পরের পাঠটি পেয়ে যাবে।